সুপ্রিয় দর্শক শ্রোতা লিসেনার্স, আমরা জানি আপনারা আমাদেরকে খুব ভালোবাসেন এবং সেই ভালোবাসার প্রতিদান আসলে হয় না। তারপরে আমরা চেষ্টা করি প্রতিশ্রুতি রক্ষা করার। সেই পথ পরিক্রমায় আজকে আমরা চলে এসেছি একজন আলোকিত মানুষের কাছে, যিনি আসলে আমি বলবো যে তৎকালীন সময় থেকে এ পর্যন্ত তার যে কর্মমুখর জীবন, তার যে পথ চলা এবং লাইফের গ্রাফটা কিন্তু আসলে কখনো একই রকম থাকে না। এটা বন্ধুর পথ, কখনো উঁচু কখনো নিচু। তো সেই পথের ধরে তিনি আজকে সফল একজন নারী উদ্যোক্তা, একজন সফল বেসরকারি কর্মী, একজন সফল মা এবং আমাদের একজন সফল অভিভাবক, সুঅভিভাবক। তো আমরা তার বাসায় এসেছি এবং আমরা চমৎকার একটি খোলা পরিবেশে তার বাসাটা আমরা দেখছি যে নাইস করে আসলে উনি ডেকোরেট করেছেন। তো আমরা আজকে ম্যামের সাথে কিছুক্ষণ কথা বলবো এবং আপনারা আশা করি সমাজের যারা পশ্চাৎপদ নারী বিশেষ করে তারা অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। তো আমাদের যথারীতি চ্যানেল চৌকস, হেবিটেবল আর্ট কল্যাণ ফাউন্ডেশন এবং আমাদের আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার পক্ষ থেকে আমরা ম্যামকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের অনুষ্ঠান আলোকিত ফকিরা। এবং আমি যথারীতি আছি সাংবাদিক ডক্টর নীল, ক্যামেরায় আমার সাথে আছেন নাইম হাসান। ম্যামের পরিচয় তিনি দিবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি খুব ভালো আছি। আমার পরিচয়, আমি মতিয়া ফেরদৌস শ্যামলী। এক কথায় যদি বলি, আমি একজন মানবাধিকার কর্মী, একজন চাকরিজীবী নারী। উনি একজন কর্মজীবী নারী। তো ম্যাম আসলে জীবনের এতগুলো বসন্ত পেরিয়ে এসছেন, তো কেমন লাগে এখন? আসলে নিজেকে কি সফল মনে করেন? অবশ্যই আমি নিজেকে সফল মনে করি, কারণ আমার যে সময় আজকের সময় না, আমরা যে সময় থেকে উঠে এসেছি সেই সময়টাতে একটা মেয়েকে বাইরে এসে কাজ করা আসলে কঠিন একটা সময় ছিল। সেই সময়কে যুদ্ধ করে আজকে এই পর্যন্ত চলে আসছি। এখন তো মনে হয় যে নিজে অনেক সফল। আচ্ছা, তো আপনার এই সময়ে আসার বা আপনার এই কাজ করার পেছনে আসলে উদ্বুদ্ধ হওয়ার পেছনে আসলে কার অবদান বেশি ছিল বলে, বা আপনি আসলে কাকে দেখে অনুপ্রাণিত হয়েছেন? সবার লাইফে একজন আইডল থাকে। আমি যদি বলি যে আমার আইডল আমি নিজে। কারণ হচ্ছে যে আমি সব দিন চেয়েছি যে আমি নিজে কিছু করব। আমার যখন বিয়ে হয়েছিল তখন মাত্র আমি ইন্টার পরীক্ষা দিয়েছি। তো সেইখান থেকে অনার্স করা, মাস্টার্স করা, সেখান থেকে কেয়ার আমাকে মাঝপথে এসে যখন আমি চাকরির জন্য বা আমি সরকারি চাকরি, তখন কিন্তু মহিলাদের জন্য অ্যাভেলেবেল ছিল, আমরা চাইলেই পেতাম। বাট আমি কখনো ওই সেক্টরে যেতে চাইনি, 9টা 5টা চাকরি আমি করতে চাইনি। আমি চেয়েছি এমন একটা জায়গায় যেতে যেখানে আমি নিজে শিখবো, আমাকে দেখে আরও কেউ শিখবে, বা আমি কাউকে শেখাইতে পারবো। যে নারীরা পিছিয়ে আছে তাদের হাতটা টেনে ধরে আমি উঠাইতে পারবো। আমি আসলে এটা চেয়েছি, আর সেই জায়গা থেকে আমার এইখানে আসা। তো ম্যাডাম, মানে বিষয়টা হচ্ছে যে আপনার ব্যাপারটা অনেকটা ওই রকম যে বেগম রোকেয়ার মতো, যে আপনার স্বামীর নিশ্চয়ই সাপোর্ট ছিল, না হলে তো আপনি বিয়ের পরে আসলে এত চ্যালেঞ্জিং একটা পেশায় নিজেকে দাঁড় করাতে পারতেন না। 100% সত্যি কথা, যে আমার লেখাপড়া, আমার চাকরি, আমার ছেলে মেয়ের পিছনে দৌড়ানো, আমি যে সামাজিক কাজ করি তার পিছনে দৌড়ানো, আমি যা কিছু করি সে সব কিছুতে হ্যাঁ বলে, সে কখনো কোনো কিছুতে না বলে না। এই যে আজকে আপনার হাতের সাথে বসছি, তাকে শুধু বললাম, সে বললো ওকে। ওকে, তো ভাইয়াকেও ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে। তো ম্যাম, আমরা যতদূর জানি যে আপনি 3টি মেয়ের কন্যা সন্তানের মা এবং তারাও স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। তো অবসর সময় আসলে এখন আপনি কি করেন? আসলে অবসর সময় বলতে আসলে কিছু আমার নাই। আচ্ছা, দীর্ঘ 26 বছর আমার ভোর হয় রাত 4টায় আর রাত হয় রাত 1টায়। আপনি আমাদের থেকেও বেশি এনার্জেটিক। হ্যাঁ, এবং আমি ক্যান্সার পেশেন্ট, আমি ক্যান্সারকে জয় করে ফেলেছি। আমি ভেরি ওয়েল ডান। আমি করোনার সময় মানে সবাই ধরে নিয়েছিল যে আমি মারা গেছি, সেটা চোখ রাগানিকেও আমি বের হয়ে আসছি। রিসেন্ট আমি আমার নাকে একটা টিউমার হয়েছিল, রিসেন্ট অপারেশন করে আসছি, কিন্তু কোনো কিছু আমার কাজকে থামাইতে পারে নাই, আমি কাজ করে যাচ্ছি। প্রিয় লিসেনার্স, অডিয়েন্স, আপনারা প্লিজ একটু খেয়াল করেন এই জায়গাটা, যে একটা মানুষ কত শক্তিশালী মনোভাবের অধিকারী না হলে আসলে উনি একজন ক্যান্সার সার্ভাইভার এবং উনি আসলেই প্রকৃত একজন আলোকিত যোদ্ধা আমি বলবো, এবং বোদ্ধা। তো আপনি কি টিভি নাটক বা সিনেমা মুভি দেখা হয়? হ্যাঁ। পছন্দের অভিনয় শিল্পী ছেলে এবং মেয়েদের মধ্যে
আসলে এটা অনেকে আছে, কিন্তু আমি একসময় হুমায়ুন ফরিদিকে খুবই করতাম এবং তার কথাগুলো আজও আমি শুনি। কেউ যদি আমার ফেসবুকে থাকে দেখতে পাবে আমি তার উক্তিগুলো এখনো পর্যন্ত দেই। হুমায়ুন আহমেদ, হুমায়ুন ফরিদি, সুবর্ণ মোস্তফা, এদের নাটকে আমার এখনো গল্পের বই ভালো লাগে। পড়ার সময় পান? প্রচুর গল্পের বই পড়ি, রাতে না পড়লে আমার ঘুম হয় না। আচ্ছা, আপনার কি সমরেশ মজুমদার বা শীর্ষেন্দ্রদের বই পড়েন? হ্যাঁ, তবে আমি ট্রেনিং সেক্টরের বইগুলো আসলে বেশি আচ্ছা, মানে পড়ি। এডুকেশনাল মূলক। আচ্ছা ম্যাম, আসলে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো আমরা যেটা শুনতে চাই আপনার কাছ থেকে যে আপনার থেকে শিক্ষণীয় বহুত কিছু আছে, তবে যদি আপনাকে সংক্ষেপে বলতে বলি, আপনি অনগ্রসর নারী সমাজ বা যারা আসলে উদীয়মান নারী যারা, তাদের উদ্দেশ্যে এবং জাতির উদ্দেশ্যে সমগ্র আপনি কিছু বলুন। আসলে আমরা একটা কথা বলবো, সেটা হচ্ছে মহিলাদেরকে অবশ্যই ঘর থেকে বের হইতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। আর আমি একজন নারী হিসেবে বলবো, প্রত্যেকটা নারীরা স্ব জায়গায় থেকে অবশ্যই আয়ের পথ বেছে নিতে হবে। কারণ আয় হচ্ছে টাকা। আমরা যদি বলি ওটা একটা মেয়ের জন্য অনেক শক্তিশালী একটা জিনিস। সে 4টা মুরগি পালে যদি হয় তাও তাকে আয় করতে হবে। এবং শিক্ষার আলো সবার ভিতরে পৌঁছাই দিতে হবে। জ্ঞানের আলো না পৌঁছানো পর্যন্ত আমাদের পক্ষে আসলে কোনোভাবেই কাউকে টেনে বের করা সম্ভব না। এবং সবাইকে কথা বলতে হবে, যার যার জায়গা থেকে। প্রত্যেকটা নারী আমরা যে মুখ বন্ধ করে থাকি এটা না, যার যার জায়গা থেকে প্রতিবাদ করতে হবে এবং প্রত্যেককে স্ব জায়গায় থেকে তার রাইটসটাকে তার বেছে নিতে হবে। অবশ্যই অধিকার আসলে কেউ কাউকে দেয় না, যার যার অধিকারের জায়গা থেকে তাকেই বেরিয়ে আসতে হয় এবং তাকেই সেই পথ খুঁজে নিতে হয়। তো আমরা আসলে একজন আলোকিত মানুষকে খুঁজে পাই এবং উনি আমাদের ফকিরহাটের একজন সুসন্তান, এবং ওনার কাছে আসতে পেরে আসলে আমিও নিজে অনেক গর্বিত। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আশা করি। আলোকিত ফকিরহাট, আলোকিত বাংলাদেশের সাথে থাকবেন। আজকে ম্যাডামের বাসা থেকে বিদায় নিচ্ছি। আমি সাংবাদিক ডক্টর নীল, আমার সাথে ছিলেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে এবং পিছিয়ে পড়া সকল নারীকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ফকিরহাটবাসীকে আমাদের সাথে থাকার জন্য।